জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। একসঙ্গে করা যাবে না স্থানীয় নির্বাচন। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট, কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার নির্দেশ। মবতন্ত্র নিয়ন্ত্রণে সবাইকে সজাগ থাকার আহ্বান। আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। দুর্নীতি সূচকে গভীর উদ্বেগজনক অবস্থায় বাংলাদেশ, বিশ্বে অবস্থান 14 নম্বরে। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতি পরিবর্তনের দাবি। পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তিসহ 8 দফা মেনে নেওয়ার আহ্বান। সিগন্যাল নজরুল ইসলাম সে দোষী না, তারপরেও সে জেলখানা ভুগতেছে এখন। 16 বছর ধরে দৌড়াইতে আর কুলায় না বাবা। সাগররুনি হত্যার 13 বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে 115 বার। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ, পরিবারের ন্যায় বিচারের আশা। রমজানে নিত্যপণ্যের দাম আরো সহনীয় হবে, খুলনায় বাণিজ্য উপদেষ্টা। ঈদের আগ পর্যন্ত টিসিবির ট্রাক সেল চালু রাখার ঘোষণা। এবং ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন অর্থনীতিতে বিরূপ প্রভাব। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, এমনটাই জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, জাতীয় নির্বাচনের আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হলেও কোনো প্রভাব পড়বে না, তবে একসঙ্গে 2 নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এদিকে বাংলাদেশের ইতিহাসে অবাধ, সুষ্ঠু ও সেরা ভোট প্রত্যাশা করে ইউএনডিপি। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। নির্বাচন কমিশন সচিবালয়ে ইউএনডিপি সহ 18টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে সহায়তা চেয়েছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ, ভোটারদের উদ্ভূতকরণ, ভোট সম্পর্কিত সব ধরনের সচেতনতা সহ অবাধ নির্বাচনের জন্য সহায়তা করবেন তারা। এ সময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সীমিত পরিসরে স্থানীয় সরকার নির্বাচন হলেও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব, তবে নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত। যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত, আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হলেও জাতীয় নির্বাচনে তার প্রভাব পড়বে না বলেও মনে করেন ইসি কমিশনার। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ, পুলিশ সহ সব দপ্তর ঠিকমতো কাজ করছে, মবতন্ত্র দ্রুতই কমে আসবে। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক কর্মশালায় এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মশালা। 6টি গ্রুপে কর্মশালায় অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের 150 জন সদস্য। কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সৌবিধ্য রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন।
বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা। কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। দুষ্টের দমন আর শিষ্টের পালন বন্ধ না করার আহ্বান জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, মানবাধিকার রক্ষা করেই কাজ করতে হবে পুলিশকে। দুষ্টের দমন শিষ্টের পালন বন্ধ থাকবে তা কখনোই না, কিন্তু সেটাকে সামনে রাখতে হবে যে এই জিনিসটা, সেটা হচ্ছে ন্যায়ভিত্তিক কাজ, যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে। কর্মশালার মধ্য দিয়ে চমৎকার পুলিশিং ব্যবস্থা চালু হবে বলেও আশা জানান উপদেষ্টারা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে 24 ঘন্টায় গাজীপুর ও ভোলায় আটক 99 জন। এর মধ্যে গাজীপুর মহানগর থেকে 69 জন ও জেলা থেকে 12 জনকে আটক করা হয়। এ নিয়ে গাজীপুরে 3 দিনে আটক হয়েছে 246 জন। পুলিশ বলছে আটক সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর ও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। এদিকে ভোলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি, চেকপোস্ট ও চিরুনি অভিযান চালিয়ে 18 জনকে আটক করেছে যৌথ বাহিনী। নাশকতা অপারেশনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। দুর্নীতি ধারণা সূচকে গভীর উদ্বেগজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14 নম্বরে। মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেয়া দুর্নীতির ধারণা সূচক 2024-এ উঠে আসে এমন তথ্য। টিআইবি প্রধান বলছেন, রাজনৈতিক আমলাতান্ত্রিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া উত্তরণ সম্ভব নয়। পতিত সরকার কালো টাকা বৈধতার সুযোগ দিয়ে দুর্নীতির সুযোগ করে দিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। আরো জানাচ্ছেন কায়েস রাহাত। বিশ্বের 180টি দেশ নিয়ে দুর্নীতির সূচক প্রকাশ করেছে জার্মানি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত নেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকাস্থ টিআইবির কার্যালয়ে আন্তর্জাতিকভাবে একযোগে প্রকাশিত হয় প্রতিবেদনটি। দেখা যায় 100 স্কোরে 90 নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক। সেই সঙ্গে 8 স্কোর নিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে দক্ষিণ সুদান, যেখানে 23 স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে 14তম অবস্থান বাংলাদেশের। প্রতিবেদন বলছে, আফ্রিকার দুর্নীতিপ্রবণ অঞ্চল বা মানব উন্নয়ন সূচকে পিছিয়ে থাকা দেশগুলোর তুলনায় দুর্নীতি সূচকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। বলা হচ্ছে, দেশে সরকারি ক্রয় বা প্রকল্প, অর্থাৎ যেখানে জনগণের অর্থ বেশি ব্যবহৃত হচ্ছে সেখানে দুর্নীতির মাত্রা বেশি। এ সময় বৈশ্বিক প্রেক্ষিতে দেশের গড় স্কোর 23 নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ গভীর উদ্বেগজনক অবস্থায় আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের দায়িত্ব ছিল দুর্নীতি রোধ করা, তারা বরং সুবিধা করে দিয়েছিল অর্থ পাচারের কাজে। যে সমস্ত দেশগুলো 43-এর চেয়ে 1 পয়েন্ট কম পায়, তারাও কিন্তু গভীর উদ্বেগজনক। আমরা 20 পয়েন্ট কম পেয়ে গভীরতর উদ্বেগজনক অবস্থায় আছি। সরকার কিন্তু প্রকারান্তরে প্রতি বছর মানুষকে বলেছে, সারা বছর বলেছে যে তোমরা দুর্নীতি করো, কারণ কালো টাকার বৈধতার সুযোগ সরকার দিয়েছে। এ সময় দুর্নীতি সূচকে ভালো অবস্থানে থাকা দেশগুলো নিয়ে বলেন, এরা অনেকেই দুর্নীতির সহায়ক হিসেবে কাজ করেছে, বিশেষত উন্নয়নশীল দেশগুলো থেকে লুট করা অর্থ সেখানে বিনিয়োগের সুযোগ দিয়ে বৈশ্বিকভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশ থেকে পাচারকৃত অর্থ কোন দেশগুলোতে যাচ্ছে, যেই দেশগুলোতে যাচ্ছে তাদের স্কোর আমাদের তুলনায় অনেক ভালো এবং বৈশ্বিক মানদণ্ডে ভালো। দুর্নীতি রোধে দুদক সহ এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার পরামর্শ টিআইবি প্রধানের। জাতীয় মানসিকতায় পরিবর্তন আনারও আহ্বান জানান তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তিসহ 6 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচিতে ভুক্তভোগীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহির সাজিদ। কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তিসহ 8 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এতে অংশ নেন সারা দেশ থেকে আসা ভুক্তভোগীরা। এ সময় কারাবন্দী প্রিয় স্বজনের দীর্ঘ 17 বছরের মানবেতর জীবনের অবসানের আকুতি জানান তারা। ইলিয়াস নায়ক সিগন্যাল নজরুল ইসলাম ঘটনা 2 বছর চাকরি করছে,
তাকে বাছাইকৃত সৈনিক হিসাবে সার্টিফিকেট দিছে, সে দোষী না, তারপরেও সে জেলখানায় ভুগতেছে এখনো। যদি কোনো ব্যক্তি কোনো বিডিআর দোষী থাকে, পূর্ণ তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হোক, আমরা মাথা পেতে নেব। বিডিআর হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও রাজসাক্ষী হওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় বলি হয়েছেন বলে অভিযোগ স্বজনদের। কদিন আগে উনাকে পিলখানায় ডাকা হয়েছিল, ডাকার পরে উনি কিছুই জানে না, তো উনাকে বলছিল রাজসাক্ষী দেওয়ার জন্য, উনি দেয়নি বলে উনাকে ফাঁসি যায়। তো উনি একেবারে চোখের নিচে ঢুকেছিল। আমি বললাম, ভাই তুমি বের হয়ে আসো। বলছে, আমি তো কোনো দোষ করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমাকে তো কিছুই হবে না, আমার কিছুই হবে না। লাইফ সাজা দিয়েছে, বুঝছেন? এই 16 বছর ধরে দৌড়াইতে আর কুলায় না বাবা। এটি কোনো বিদ্রোহ নয়, আওয়ামী সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড, এমন দাবি সাবেক জওয়ানদের। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা জানান, ন্যায্য দাবি আদায়ে পাশে থাকবেন তারা। মৃত্যুবরণ করার পরেও যদি তার সম্মান ফিরিয়ে পেতে হয়, আমরা 10 জন মৃত্যুবরণ করতে প্রস্তুত আছি। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। টানা ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। মঙ্গলবার সকাল 10টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশীরা। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছর খানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 3য় ধাপের ৬,৫০০ সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করে এবং রায় দেন হাইকোর্ট। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, প্রাথমিক ও গণশিক্ষা সহ 3 মন্ত্রণালয় সুপারিশের পরও এমন রায়ে বৈষম্যের শিকার হয়েছেন তারা। তাই যোগদান নিশ্চিত করার 1 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তারা। এর আগে সোমবার শাহবাগে সড়ক অবরোধ করতে গেলে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিসিবি ট্রাক সেলের কারণে বাজারে নিত্যপণ্যের দাম আরও কমবে বলে আশা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মঙ্গলবার সকালে খুলনায় টিসিবির ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, 12 লাখ অতিরিক্ত পরিবারের জন্য রমজানের শেষ দিন পর্যন্ত ট্রাক সেল চালু থাকবে। প্রায় 9,000 টন পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি হবে। এতে রমজান মাসে পণ্যের দাম আরও কমে আসবে বলেও জানান উপদেষ্টা। বারো লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাক সেল কার্যক্রম চালু থাকবে এবং আমরা আশা করি এর বিনিময়ে বাজারে যে পণ্য মূল্যের যে স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি, স্থিতিশীলতা থেকে নিম্নগামী, এর ফলে আমরা আশা করি যে বাজারে পণ্য মূল্য আরও সহনশীল হবে। চাকরি ফিরে পাওয়ার দাবিতে প্রাথমিকের বাদ পড়া শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে। দর্শক, এই বিষয়ে জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন AH হিমেল। হিমেল, দাবির বিষয়ে কি বলছেন আন্দোলনকারীরা? সার্বিক পরিস্থিতি সম্পর্কেও যদি আমাদের জানাতেন। জ্যোতি, আমি এই মুহূর্তে শাহবাগের যে জাদুঘর আছে, শাহবাগ মোড়ের যে জাদুঘর, এই মোড়ের জাদুঘরের সামনে কিন্তু শিক্ষকরা তাদের বিক্ষোভগুলো করছেন। অর্থাৎ আমি প্রথমেই বলে রাখি, এখানকার যে শাহবাগের যে মোড়, সেই মোড়ে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ ওই গাড়ি যানবাহন কিন্তু চলছে। আর যারা এখানকার শিক্ষক আছেন তারা কিন্তু জাদুঘরের যে অংশটা আছে, সেই অংশের যে মোড় আছে সেখানে বসে কিন্তু তারা বিক্ষোভটা করছেন। আমরা এখানে সকাল থেকেই ছিলাম। এখানে তারা যেটা বলছেন যে তাদের 2023 সালে যে 3 দফা শিক্ষক নিয়োগের যে বিষয়টা ছিল, সেখান থেকে প্রথম ও দ্বিতীয় দফায় কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
হয়েছে। তৃতীয় দফায় যে শিক্ষক নিয়োগ দেওয়ার সেই বিষয়টি কিন্তু সুরাহা হয়নি, সেটার প্রেক্ষিতেই কিন্তু তারা আন্দোলন করছে। অর্থাৎ এই সরকারের আমলেই কিন্তু তারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এখানে তারা বলছেন যে ৬,৫৩১ জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা, তাদের যে মেডিকেল, তাদের যে পুলিশ ভেরিফিকেশন সব কিছুই কিন্তু করা হয়েছে, কিন্তু তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না কেন, সেজন্য তারা কিন্তু আন্দোলন করছে। অর্থাৎ গত ৬ তারিখ, গত বৃহস্পতিবার থেকে তারা আন্দোলনের কর্মসূচি পালন করছেন এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে তারা স্লোগানে তাদের দাবি আদায়ের কথা সরকারকে জানাচ্ছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু ৬ সদস্যের একটা কমিটি, সেই কমিটি কিন্তু তারা করেছেন যে তাদের যে শিক্ষক নিয়োগের যে বিষয়টি আছে তারা ৬ জনের মাধ্যমে সরকারের সাথে কথা বলবে, সেই জন্য ৬ জনের একটা কমিটি কিন্তু করা হয়েছে। আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে যে ৬ জন যে কমিটি করা হয়েছে তাদের কিন্তু যে ৬ জনের কমিটির সদস্য, সেই সদস্য কিন্তু ইতিমধ্যে সচিবালয়ে গিয়েছেন। তারা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবেন, কথা বলার পর বিষয়টি সুরাহা হবে কিনা এবং কখন হবে সেই বিষয়ে তারা আশ্বস্ত হতে পারবেন। শাহবাগ মোড়ে আন্দোলন চলছে শিক্ষকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকের দাবিতে এবং ৬ সদস্য কিন্তু সচিবালয়ের দিকে গিয়েছেন। তাদের অর্থাৎ যে বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা আছে ওনার সাথে মিটিং করবেন, মিটিংয়ের পরেই কিন্তু পরবর্তী বিষয়টি আমরা জানতে পারবো এখানকার পরিস্থিতি। শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতি, আমাদের সহকর্মী এইচ হিমেল যুক্ত ছিলেন শাহবাগ মোড় থেকে। গণ অভ্যুত্থানের সুফল পেতে দেশের জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে ৩ দিনের তারুণ্যের উৎসব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের সংস্কার ও বিচারের এজেন্ডা বাস্তবায়ন এবং সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের যে দায়িত্ব নিয়েছে তা পালন সবার সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে তরুণরা যেভাবে আত্মত্যাগ করেছে, দেশ পুনর্গঠনেও একইভাবে তারা এগিয়ে আসবে বলে প্রত্যাশা জানান আসিফ মাহমুদ। একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরেও ধৈর্য সহকারে যেই প্রজ্ঞার পরিচয় দিয়েছে, কোনো প্রকার বড় ধরনের রক্তপাত হয়নি, দেশের জনগণের ল অ্যান্ড জাস্টিসের প্রতি যেই শ্রদ্ধা দেখিয়েছে, সেখান থেকে আমরা আশ্বস্ত হতে পারি, আমরা ভরসা পাই যে দেশের জনগণ দেশ পুনর্গঠনেও ধৈর্য এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের ফসল দেশের মানুষ পেতে চায়, তা বাস্তবায়নে সহযোগিতা করবে। ১৩ বছরেও সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। তার মতে দীর্ঘ এ সময়ে অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার হাইকোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীত উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা দেয়া হয়েছিল, বর্তমানে তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে। এদিকে হত্যাকাণ্ডে পতিত আওয়ামী লীগের কেউ জড়িত থাকতে পারে বলে জানায় সাগর রুনির পরিবার। সাবরিনা মজুমদার রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর আজ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি দিনের আলো ফোটে এক নৃশংসতার খবর নিয়ে। সাংবাদিক সাগর রুনি খুন হন রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায়। এই হত্যাকাণ্ডের পর থানা, পুলিশ, ডিবি ঘুরে তদন্ত যায় র্যাবের কাছে। এ সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে ১১৪ বার, যেটিও নিকট অতীতে বিরল। গেল আগস্টে পট পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে পিবিআই তদন্ত ভার গ্রহণ করে। এ মামলায় গ্রেপ্তার ৮ জনের মধ্যে ২ জন আছেন জামিনে, তবে বিচারের আশায় নতুন করে বুক বেঁধেছেন স্বজনরা। মঙ্গলবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে মামলার বাদীপক্ষের আইনজীবী শিশির মনির জানান, এত বছরেও তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা। ১৩ বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই হারিয়ে গেছে। সবকিছুর পরেও এখন একটি আশার আলো দেখা যাচ্ছে। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে, হাইকোর্ট কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী এফিশিয়েন্ট কর্মকর্তারা একটি গ্রহণযোগ্য এবং সত্যিকার অর্থেই বিচার পরিচালনা করার মতো উপযুক্ত তদন্ত রিপোর্ট আদালতের সামনে দাখিল করবেন। বলেন, অতীতে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে মামলার তদন্তে বাধা দেয়া হয়েছিল। যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা আলোচনা করেছেন, আলাপ করেছেন, অন্য মামলায় জেলে আছেন, এরকম ব্যক্তিবর্গের সঙ্গেও আলাপ করা হয়েছে, যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। এই সমস্ত বিষয় আদালতে পাবলিক ডকুমেন্ট হওয়ার আগে বর্তমানে সবাইকে জানানোটা
আইনগত বাধ্যবাধকতার কারণেই। পতিত আওয়ামী লীগ সরকারের কেউ কেউ এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা রুনির ভাই নৌশির রুমানের। আর পিবিআই এর তদন্তে আলোর মুখ দেখবে বলে আশা সাংবাদিক দম্পতির একমাত্র সন্তান মিহির সরোয়ার মেঘের। জড়িতরা কেউ কেউ দ্রুত শনাক্ত হবে বলেও আশা প্রকাশ করেন আইনজীবী শিশির মনির। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।